হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রন এবং যোজনী, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা বোঝার সুবিধার্থে বাম পাশে বিদ্যুৎ ইলেকট্রন এবং ডান পাশে যোজনী লিখে রেখেছি। তো আশা করি যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে আশা করি বিদ্যুৎ ইলেকট্রন এবং যোজনী নিয়ে যে সমস্যাটা আছে, এটার সমস্যাটা হবে না। তো দেখা যাক যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে, অর্থাৎ কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। কোন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন। আর যোজনী বলতে বোঝায় কোনটাকে? যোজনী বলতে বোঝায় যে কোনো পরমাণু স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য বা স্থিতিশীলতা প্রাপ্ত হওয়ার জন্য অথবা অষ্টক বা ডুয়েট পূর্ণ হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করে অথবা কতটি সে বর্জন করে, সেই বিষয়টাই হচ্ছে তার যোজনী। তাহলে আমরা লিখতে পারি স্থিতিশীলতা অর্জনের জন্য যতটি ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন অথবা শেয়ার করে, সেটাই হচ্ছে তার যোজনী। তো আসলে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো আমরা জানি যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর সর্বশ্রেষ্ঠ কক্ষপথের ইলেকট্রন। আর যোজনী হচ্ছে যে কোনো পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য সে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে অথবা শেয়ার করে, সেটি হচ্ছে তার যোজনী। তো কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বলতে কি বোঝায়? যেমন আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে আসি, তাহলে আমরা জানি যে সোডিয়াম হচ্ছে 11 নম্বর পারমাণবিক সংখ্যা। তো 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে আমরা পাচ্ছি প্রথম কক্ষপথে হচ্ছে দুটি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে একটি। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি, সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটি আছে, সেই ইলেকট্রনটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। তো আমরা যদি সেটা ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা কি পাই? একটু ছোট করে আঁকলাম। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে আমরা ইলেকট্রন পাচ্ছি দুটি, 2 নম্বর কক্ষপথের জন্য আমরা ইলেকট্রন পাচ্ছি 8টি এবং 3 নম্বর কক্ষপথের জন্য আমরা পাচ্ছি একটি। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন, সেই ইলেকট্রনটা হচ্ছে সোডিয়াম পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। তো যদি আমরা যোজনীর ক্ষেত্রে আসি, তাহলে আমরা কি দেখতে পাই? যে আমরা এখানে দেখেছি যে স্থিতিশীলতা অর্জনের জন্য যতটি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করে, সেটা হচ্ছে তার যোজনী। তো আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসি, তো আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো তার ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2। তো আমরা জানি কোনো পরমাণু স্থিতিশীলতা তখনই অর্জন করে যখন সেই ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ কক্ষপথে যে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস আছে, সেই ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো এখানে ম্যাগনেসিয়াম যদি তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দেখা যাবে ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, যেটা নিয়নের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। অর্থাৎ 2টি ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেসিয়াম স্থিতিশীলতা অর্জন করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু 2টি ইলেকট্রন
ত্যাগ করলে সে স্থিতিশীল অবস্থা লাভ করে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনীয় হবে 2। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। তো আবার যদি আমরা এদিকে ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে কি পাই? আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা হবে 287। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টি? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7টি। একইভাবে আমরা যদি ক্লোরিনের পরিবর্তে আমরা যদি এখানে অক্সিজেন নেই, অক্সিজেন আমরা জানি পারমাণবিক সংখ্যা 8, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 26। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু তার সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, তাহলে সেই পরমাণুটিকে স্থিতিশীলতা লাভ করতে হলে তাকে আর 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করে তাকে অষ্টক পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করলে তার কক্ষপথে হচ্ছে মানে তার ইলেকট্রন বিন্যাসটি হবে 28, অর্থাৎ যা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। তাহলে যেহেতু অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে সে স্থিতিশীলতা অর্জন করে, তাহলে অক্সিজেন পরমাণুর যোজনী হবে 2। তো আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌলের বা পরমাণুর যোজনী মনে রাখতে পারি, এখন আমরা সেই বিষয়টা দেখব। তো এখন দেখব যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের যতটি ইলেকট্রন থাকে, অর্থাৎ কোনো পরমাণুর যোজ্যতা ইলেকট্রন থেকে কিভাবে আমরা যোজনীটা মনে রাখতে পারি। তো আমি আবার বাম পাশে লিখলাম যোজ্যতা ইলেকট্রন, ডান পাশে লিখলাম যোজনী। তো যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 281, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে 1, তাহলে তার যোজনীয় হবে 1। যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 282, তাহলে তার যোজনী হবে 2। যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 283, তাহলে তার যোজনী হবে 3। যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 284, তাহলে তার যোজ্যতা ইলেকট্রনও 4 হবে, যোজনীয় হবে 4। কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে 285, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে, যদি আমরা দেখি যে কোনো পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 1 থেকে 4 এর বেশি, তাহলে আমাদেরকে যেটি করতে হবে, যদি 1 থেকে 4 এর বেশি হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তাকে এর থেকে মাইনাস করতে হবে। তাহলে যেহেতু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি তার সর্ববহিস্থ কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, তাহলে তার যোজনী হবে 3। মানে যদি 4 থেকে বেশি হয়, অর্থাৎ 5, 6, 7, 8 এরকম হয়, তাহলে আমরা 8 থেকে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা মাইনাস করে দেব। তাহলে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি 286 হয়, তাহলে তার যোজনী হবে 8 - 6, অর্থাৎ 2, অর্থাৎ তার অষ্টক পূর্ণ হতে 2টি ইলেকট্রন লাগে। তাহলে আমরা বলতে পারি যে এই পরমাণুটির যোজনী হবে 2। যদি তার ইলেকট্রন বিন্যাস 287 হয়, তাহলে আমরা জানি যেহেতু 7টা মানে 5টি থেকে 4 এর অধিক যোজ্যতা ইলেকট্রন, তার মানে 8 থেকে মাইনাস করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 1 1। আর যদি 288 হয়, অর্থাৎ সেটা অবশ্যই নিষ্ক্রিয় মৌল হবে বা নিষ্ক্রিয় পরমাণু হবে, তো সেক্ষেত্রে আমরা জানি যে নিষ্ক্রিয় পরমাণু বা মৌলগুলোর যোজনী 0 হয়, কারণ 8 - 8 = 0। তো আমরা কি দেখতে পারলাম এখান থেকে?
যে ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন 1 2 3 4 মানে 1 থেকে 4 এর মধ্যে পাই, তাহলে সেটা হবে তার যোজ্যতা ইলেকট্রন প্লাস হচ্ছে তার যোজনী। আর যদি কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি যে তার সর্বশেষ কক্ষপথে হচ্ছে 5টি 6টি 7টি 8টি এরকম থাকে, তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেই যোজ্যতা স্তর ইলেকট্রনকে 8 থেকে মাইনাস করতে হবে, তাহলেই আমরা কিন্তু সেই পরমাণুটির যোজনী পেয়ে যাব। যখন আমরা দেখব ইলেকট্রন বিন্যাস করে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে 5টি, তাহলে 8 - 5 = হচ্ছে 3। যখন মানে 6টি হবে তখন 8 - 6 = 2। যখন 7টি হবে তার জন্য তার যোজনী হবে 1, 8টি হলে তার যোজনী হবে 0। তো এইভাবে যদি আমরা মানে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী শিখি তাহলে আমাদের মনে থাকবে, এবং আমরা জানি যারা এখন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ভালো করে শিখে ফেলেছো, সো আশা করি তাদের জন্য সেই ভিডিওটা বা এটা মনে রাখাটা খুব সহজ হবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।